যেখানে আপনার কোনো রকমের স্টেক হোল্ডারদেরকে ডিসরেসপেক্ট করা হবে, একটা চক্রকে শুধু সব জায়গায় হাইলাইট করা হচ্ছে। আপনি যেখানেই জুলাইয়ের আন্দোলন দেখবেন সেখানেই দেখা যাচ্ছে যে 7-8 জন 10 জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বা শহীদের পরিবার কি বাংলাদেশে 14-15 জন? শহীদ তো হয়েছে 24,000-এর উপরে। তাহলে প্রত্যেকের লিস্টটা কেন এখন পর্যন্ত জুলাই আন্দোলনের 1 বছর পরে সেটা এখনো কেন আমরা পাচ্ছি না? এটা একটা জিনিস। আপনি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনে যে আমাদের ওয়াসিফ চট্টগ্রাম থেকে শহীদ হয়েছিল প্রথম, তাকেও কিন্তু হাইলাইট করা হচ্ছে না। জুলাই আন্দোলনে যে প্রোগ্রামগুলো সরকার কন্ডাক্ট করছে সেখানেও তাকে মানে তাকে নিয়ে ডিসক্রিমিনেশন করা হয়। এই জিনিসগুলো আমাদেরকে খুবই আহত করে। সবশেষে যেটা আমি বলবো যে আমরা না অনেক দিন ধরে আমরা আমাদের কমন শত্রুদেরকে চিনতে পারি নাই। এখন বাংলাদেশের মানুষ কিন্তু সেই কমন শত্রুদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এখন আমরা যদি বলি যে ভারতীয় আগ্রাসন বা ভারতীয় হেজিমনির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, মানুষ কিন্তু এখন কথা বলে। আর তাদের পক্ষে যারা চলে যায় তাদের বিরুদ্ধেই কিন্তু জনগণ দাঁড়িয়ে যাচ্ছে। আবার একই সাথে বাংলাদেশ শুধু বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ঐক্য তৈরি করতে না পারে তখনই কিন্তু আবার স্প্লিট হচ্ছে আন্দোলনটা। তো এখন আমরা যেটা চাই একটা সুস্থ নির্বাচন হওয়াটা খুবই জরুরি। এই নির্বাচনটা হওয়ার আগে যৌক্তিক যে সংস্কারগুলো চলমান থাকুক এবং বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের সঠিক নেতৃত্ব দিয়েছিল, যারা দেশের বাইরে থেকে যুদ্ধ করেছিল, এই যে আমাদের লিমা আপু আসলো এখন, একটা জিনিস কি আমাদের সাথে আমাদের প্রচুর কমিউনিকেশন ছিল। এটা এরকম না যে আমরা খুব হাইলাইট করে এগুলা শেয়ার করেছি, কিন্তু যতগুলা ডিসিশন নেওয়া বা যেখানে যে প্রোগ্রামটা আমরা করেছি, যেমন আমরা অস্ট্রেলিয়াতে একটা ইভেন্ট অর্গানাইজ করেছিলাম যে সকল বাংলাদেশিরা জুলাই আন্দোলনে আপনারা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেন। আপনি বিশ্বাস করবেন না, ওই দিন সিডনি লাকেম্বাতে উইদিন 1 ঘন্টার নোটিশে হাজার হাজার বাংলাদেশের মানুষ ওখানে উপস্থিত ছিল। মানে এটা দেশপ্রেমের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দেয় নাই। সাধারণ স্টুডেন্টদের রক্ত ঝরেছে, তাদের রক্তের বিনিময়ে একটা বাংলাদেশ তৈরি হয়েছে। এই জায়গাতে সবাই আমরা ঐক্যবদ্ধ এখন পর্যন্ত আছি। আজকে সবাই অন্যরা বলুক, আমি সুযোগ দিচ্ছি। আমি চাই জুলাই আন্দোলনটা আমরা উজ্জীবিত রাখি এবং বেগম খালেদা জিয়ার যে দেশ বাঁচাও আন্দোলনের সাথে এটা সম্পৃক্ততা রেখে আমরা যেন আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পাই, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। খুবই সুন্দর। মানে যেটা আমার মনের কথা যে এই জুলাই বিপ্লবের জন্য যদি এক ব্যক্তিকে, শুধুমাত্র একজনকে যদি স্বীকৃতি দেওয়ার দরকার, যে আর কাউকে দেবো না, একজনকে স্বীকৃতি দেব, সে নামটা হবে খালেদা জিয়া। মানে আমি কোনো দল কানা নই, আমি বিএনপিকে যথেষ্ট গালাগালি করি, ক্রিটিসাইজ করি, কিন্তু খালেদা জিয়ার কন্ট্রিবিউশন আপনি কিভাবে অস্বীকার করবেন? মানে সে তো ওই 2008 মানে নির্বাচনে জেতার পরেও কিন্তু 1991 সাল থেকে উনি সংগ্রাম করে যাচ্ছে। এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল ওইটা তো জুলাই বিপ্লবের একটা সূত্রপাত পরে। এরশাদ বিরোধী আন্দোলনে যখন হাসিনা, আওয়ামী লীগ এবং এই বিতর্কিত জামাতে ইসলামী এরা এরশাদের পাঠানো নির্বাচন করলো 1986 সালে, জনগণ তো ভুলে যায় ওই নির্বাচনে বর্জন করার নেতৃত্ব কে দিলেন? খালেদা জিয়া। বিএনপি ওই পাতানো নির্বাচনে যায়নি, জামাত ইসলামী গিয়েছিল। এই যে মুন্নি চৌধুরী যেটা বলতো নির্বাচনের জন্য যে ষড়যন্ত্র, নির্বাচনের বিরুদ্ধে, মানে যেটা দেখেন জামাত ইসলামীর আরেক ওই যে প্রধান এখন বলছেন দেশে নাকি মবক্রেসি চলছে, এইরকম পরিবেশে নির্বাচন হতে পারবে না। কদিন আগে নির্বাচনটাকে পাঞ্চাল করার জন্য এই যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তথাকথিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নামে যে দেশে 150-200 পলিটিক্যাল পার্টি, সে দেশে কিভাবে নির্বাচন হয় আমার বোধগম্য নয়। তো আমি মুনি চৌধুরীকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে আমার মনের কথাগুলো তুমি বলেছো, তোমার কাছে আমি আবার আসবো। একটা ব্যাপার, আমার একটা প্রশ্ন আছে যেটা আমি সবসময় মনে করতাম যে মাত্র 1400-1500 লোক শহীদ হয় নাই, শহীদের সংখ্যা অনেক বেশি। মুন্নি চৌধুরী একটা নাম্বার বললো 24,000। এই ব্যাপারে আমরা পরে তোমার কাছে ফিরে আসবো যে এই নাম্বারটা কিভাবে আমরা প্রমাণ করবো বা তুমি কোথায় পেলে। আমি প্রশ্ন করছি জানার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য না। তুমি এটাকে
একটু গুছিয়ে বলবে। তো আমি আমাদের আন্দোলনের দ্বিতীয় যোদ্ধা মহিলা দিয়ে শুরু করছি আজ, কেন মহিলারা সবসময় স্বীকৃতি পান না। আমি লন্ডন থেকে যে নিরলস ভাবে হাসিনা বিরোধী আন্দোলনের জন্য কাজ করেছে, এখনো কাজ করে যাচ্ছে, তসলিমা তাজ লিমা, তাকে তার ভূমিকা এবং লন্ডন থেকে বা ইউরোপ থেকে বাংলাদেশিরা কিভাবে জুলাই আন্দোলনে সাহায্য করলো, সমর্থন যোগালো, টাকা পয়সা পাঠালো, প্রত্যেকটা আন্দোলনে টাকা পয়সাও লাগে, কিন্তু এগুলো তারা দিয়েছেন অকাতরে। এই দিকটা তুলে ধরার জন্য আমি তসলিমা তাজ লিমাকে কিছু বলবো। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম হাশমি ভাই, আমাদের প্রিয় হাসিন ভাই এবং স্নেহের মুন্নি। ভালো লাগছে আজকের এই শোতে এসে, ক্ষমাপ্রার্থী দেরি হওয়ার জন্য। আপনি যেটা বললেন যে মহিলারা স্বীকৃতি পান না, কথা সত্যি, বাট আমাদের মতো মানসিকতার মানুষ যারা, বিশেষ করে আমরা যারা আনকম্প্রোমাইজড বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা আমরা আসলে অত কেয়ার করি না কে আমাদের স্বীকৃতি দিচ্ছে বা দিচ্ছে না। আমরা যুদ্ধ করেছি, প্রয়োজনে আবার করব। এখন চুপচাপ থাকার মানে এটা না যে আমরা হাল ছেড়ে দিয়েছি বা উই গিভ আপ, এটা না। আবার যখন দরকার হবে আবার আমরা সেই আগের স্পিরিট নিয়েই ঝাঁপায় পড়ব। এখানে দ্বিতীয় কিছু ভাবার অবকাশ নেই। আর জুলাইয়ের অভ্যুত্থানে ব্রিটেন সহ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, প্রত্যেকটা দেশ থেকে যেভাবে প্রবাসী বাংলাদেশিরা রাস্তায় নেমেছেন, এটাই হওয়া উচিত। দেশের জন্য এটাই আসলে করা উচিত। এবং আমি মনে করি যে আমরা যতটুকু করার দরকার চেষ্টা করেছি, আমরা সবাই প্রবাসীরা চেষ্টা করেছি। এই চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, আমাদের আন্তরিকতায় কোনো ত্রুটি ছিল না। সেটা মানে এ কারণেই তো আজকের এই প্রোগ্রামটা। আর আমার ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন যে কি করেছি, সেটাও বলবো যে অনেক কাজ ব্যক্তিগত, আবার অনেক কাজে কিন্তু টিমের সঙ্গে হয়। একা কাজগুলো যেরকম কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ কাজগুলো কিন্তু আমরা ছোট ছোট অনেক টিমে করেছি। উদাহরণ হিসাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমি আমাদের আম জনতা পার্টির তারেক ভাইকে ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই আপনার নেক্সট মুভমেন্টটার কি অবস্থা। উনি তখন অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্টটা নিয়ে সারা বাংলাদেশে প্রোগ্রাম করার চিন্তা করছেন। তো বললো যে আপা আমরা তো এই জিনিসপত্র রেডি করছি, রিসোর্সেস যেগুলো লাগে, তো আর 2-3 দিন পরে আমি আপনাকে কনফার্ম করছি। তো 2-3 দিন পরে উনি আমাকে বললেন যে আপা এখন সবাই এই কোটা বিরোধী আন্দোলনটা নিয়ে ব্যস্ত, আমরা আমাদের সমস্ত রিসোর্স ওখানে দিব, এই মুহূর্তে আলাদা করে আমি ওই জিনিসটা করছি না, অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট করব না, কোটা বিরোধী আন্দোলনটাতেই পুরোপুরি ডিভোটেড থাকবো, আমার ছেলেপেলে যারা আছে সব ওখানেই থাকবে। তো এভাবেই কিন্তু আমি দেখলাম যে জুলাইয়ের এই 8-9 তারিখের পরের থেকেই সবাই আস্তে আস্তে ঝুঁকে পড়লো এই আন্দোলনটা, যেটা শক্তিশালী করেছে। আর এরপরে যেটা হয়েছে, আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ, এদেরকে যে হত্যা করা, ইয়ামেনকে ফেলে দেওয়া, এটা তো সারা বিশ্বকে নাড়া দিয়েছে, সারা বিশ্বকে। আমরা এখানে আমাদের একজন কাউন্সিলর আপা আছেন, আয়শা চৌধুরী আপা, তো ওনাকে নিয়ে আমরা লেবার এমপির সঙ্গে দেখা করলাম, স্যার স্টিফেন টিমস। উনি খুব মানে প্রবীণ একজন পাওয়ারফুল এমপি। আমরা তো আমাদের লেটার নিয়ে গিয়েছি, সাথে আমি কিছু কিছু আবার ভিডিও করেছিলাম ইংলিশ ভার্সনে, সেগুলো মিডিয়াতে দিয়েছিলাম। আমার কাছে মনে হয় যে লেখা পড়ার থেকেও ওই ভিডিওটা যখন দেখে তখন ওইটা অনেক বেশি ক্যাচিং হয়, আমার কাছে তাই মনে হয়, টাচ করে বেশি। তো উনি ওরকম ইয়ামিনীর ভিডিওটা দেখে মানে উনি 1 মিনিট একদম চুপ রইলেন। তারপর উনি বললেন যে তুমি কি আশা করো আমার কাছ থেকে? তো আমি বললাম যে আমরা জাতিসংঘের অধীনে একটা সুস্থ তদন্ত চাচ্ছি। উনি আমাদেরকে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে 2-3 জায়গায় ইমেল করলেন। এরপরে উনি পরের দিনই পেপারে বড় করে নিউজ আসলো যে এখানকার যে সেক্রেটারি আছেন উনি জাতিসংঘে লিখেছেন যে একটা তারা তদন্ত চাচ্ছে। এর মধ্যে তো অনেকেই ইনভলভ হয়ে গেছে, বিদেশি বন্ধুরাও অনেকে ইনভলভ হয়ে গেছে। তারপরেও আমাদের মানে প্রেশারটা ছিল এরকম যে
যেহেতু র্যাব তাদের ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করছে, আমাদের পিসকিপিং মিশনে র্যাব আছে, পুলিশ আছে, ওই জিনিসটা একটু রিমাইন্ড করে দেওয়া যে যেই লোকগুলো বাংলাদেশে গণহত্যা করছে, নিরীহ ছাত্র জনতার গায়ে গুলি ছুটছে, তারা কোনোভাবেই পিসকিপিং মিশনে থাকতে পারে না, তাই না? এটা নৈতিকভাবে কোনোভাবে সমর্থনযোগ্য না। তো এই জিনিসটা তখন আমরা কিন্তু প্রেশার গ্রুপ হিসাবে কাজ করেছি, এটা আমরা বলবো। এছাড়া তো ডেমনস্ট্রেশন ছিল, টকশো ছিল, যেগুলা মুন্নিন তুমি নিজেও করেছো, হাসিন ভাই ছিলেন এগুলোতে। আর এর বাইরে বিদেশি বন্ধুদের সাথে আমাদের কিছু কাজ ছিল। এটা আসলে এইভাবে ওপেনলি বলার কিছু নাই। তো আমরা চেষ্টা করেছি, এতটুকুই বলবো যে চেষ্টা করেছি। লাস্টে আরেকটা আমরা শেষের দিকে যে এরকম একটা চাপ সিদ্ধান্ত নিলাম যে কোনোভাবেই কোনো রেমিটেন্স পাঠানো হবে না। এই জিনিসটা কিন্তু মধ্যপ্রাচ্য খুব ভালো ভূমিকা পালন করেছে, বিশেষ করে আমাদের কুয়েতের যেই ভাইয়েরা জেলে ছিল এই আন্দোলন করার কারণে, তাদেরও একটা অসাধারণ ভূমিকা ছিল। তো সব মিলিয়ে আমি বলবো যে আমরা আসলে যেটা দরকার ছিল দেশের জন্য করার, সেটাই আমরা করেছি এবং প্রয়োজনে আবার করব। এখন আমাদের অনুভূতিটা লাগে এরকম যে জুলাইটা আমরা দেখেছি খুব কাছের থেকে, হৃদয় দিয়ে আমরা অনুভব করেছি। রক্তক্ষরণ বাংলাদেশিদের হয়েছে, আমরাও দূরের থেকে আমাদের হৃদয়েও সেই রক্তক্ষরণটা হয়েছে। এখন যেরকম কিছু সুবিধাবাদী মানুষ যারা গত 15 বছরে সাইলেন্ট ছিল, জুলাইতে যাদের কোনোই ভূমিকা ছিল না, তারা এখন নেতৃত্ব দিচ্ছে। এইটা মানে দেখার ফিলিংসটা আমার কাছে মনে হচ্ছে যে 71 সালে যুদ্ধের পরে জামাত বা রাজাকাররা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল, এক্স্যাক্টলি আমি সেই ফিলিংসটাই ফিল করছি। আমার কাছে মনে হয় আমরা যারা জুলাইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে ছিলাম দেশে থেকে বা বিদেশে থেকে, আমাদেরকে এটা খুব খুব কষ্ট দিচ্ছে, আমাদেরকে আহত করছে, এবং আমরাও এই গ্রুপটাকে রাজাকারী বলবো। আমরা এদেরকে রাজাকারী বলবো যে 71-এর পরে রাজাকার যেভাবে জেগে উঠেছিল, বা জামাত যেভাবে জেগে উঠেছে এবং এখনো উঠছে, ঠিক একই ভাবে আমাদের এই জুলাইতে যারা সাইলেন্ট ছিল সেই সাইলেন্ট গ্রুপটা জেগে উঠেছে। সেই সময় আমি বলবো যে একজন সিনিয়র নেতা, অনেক ভালো পাওয়ারফুল অবস্থানে আছেন, তার বাবা আওয়ামী লীগ করতেন, তার বাবা জুলাইতে গণহত্যার জন্য উনি ফান্ডিংও করেছেন, অথচ সেই লোকটাকে দেখি সামনে দাঁড়িয়ে সেইভাবে নেতৃত্ব দিতে। এটা আমাদেরকে আহত করে। ফাইনালি এতটুকুই বলবো যে আমরা থামি নাই, প্রয়োজনে আবারও আমরা জাগবো, যখন দরকার হবে এর থেকেও ভয়ঙ্কর গতিতে জাগবো। কারণ আমরা যারা সৃষ্টি করতে জানি, আমরা ধ্বংস করতে জানি। এটাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিমা। তো আমরা বিদেশে বসে আন্দোলন করা যায় না, বিদেশে আমাকে তো সবসময় শুনবো বিদেশে বসে কি করেন, সাহস থাকলে ঢাকায় আসেন। সাহস আমি গিয়ে আমাকে মেরে ফেলবে, জেলে দেবে, তাতে দেশ স্বাধীন হয়ে যাবে, এই ধরনের একটা কথা। এটা মূর্খতা এবং এক ধরনের হিংসা, এক ধরনের কি বলবো অজ্ঞতা। আয়াতুল্লাহ খোমেনি সারা জীবন বিদেশে থেকে আন্দোলন করে শাহকে সরালেন, রেজা শাহকে সরালেন। প্রথমে উনি ছিলেন ইরাকে, তারপরে ছিলেন ফ্রান্সে। সেই তখন ইন্টারনেট ছিল না, তখন উনি কি করতেন, টেপ রেকর্ডারে টেপ করে ওই টেপ গুলো স্মাগল করে ইরানে পাঠানো হতো মসজিদের মাধ্যমে, তারপরে সেগুলো জনগণের কাছে ছড়িয়ে পড়ত। এবং যদি আয়াতুল্লাহ খোমেনির কোনো কন্ট্রিবিউশনই না থাকতো, তাহলে ইরানিরা এক বাক্যে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাতো না। এবং তাকে উনি যখন মারা যান, তারা জানা যায় কয়েক মিলিয়ন লোক হয়েছিল। উনি মারা যাওয়ার পর, বিপ্লবের 10 বছর পরে মারা যান। সুতরাং জনগণ কিন্তু ভোলেনি। তো যারা বিদেশে থেকে আন্দোলন করেছেন, টাকা গেছে, আমার জানা মতে লোকজন টাকা পাঠিয়েছে, কানাডা থেকে টাকা গেছে, ব্রিটেন থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে, এবং মিডল ইস্টে যারা ওই অত খেটে খুঁটে কষ্ট করেন, তারা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানো অনেকেই বন্ধ করলেন, এবং তারা চাঁদা
এই বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আন্দোলন করতে, ব্যানার লিখতে, দেয়ালে পোস্টার করতে পয়সা খরচ হয়। এই যে সবাইকে পানি খাওয়ানো, প্লাস্টিকের বোতলের পানি, এগুলোতে কিনতে হয়, বিনা পয়সাতে এগুলো আসে না, কেউ না কেউ পয়সা দিয়ে কিনেছে। একটা ছেলে তো ওই পানি খাওয়াতে গিয়েই মারা গেল। এখন দেশে বিদেশে বসে আন্দোলন করেছেন, এতে কোনো সন্দেহ নেই, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। এক দর্শক এখানে মন্তব্য করেছেন, হাডসেন তার নাম দিয়েছেন, শব্দ নাম HUDSEN, তিনি লিখেছেন যে ডক্টর ইউনূস একটা ভূমিকা পালন করেছেন যার দ্বারা এটা প্রতীয়মান হয় যে এনসিপি এবং ছাত্র সমন্বয়করাই এই আন্দোলনটা করেছে। তিনি যখন নিউ ইয়র্কে গেলেন, জাতিসংঘে গেলেন, জো বাইডেনের সঙ্গে দেখা হলো, তারপরে উনি সেখানে এক ছাত্র নেতাকে নিয়ে তার বললেন যে এই হচ্ছে আমাদের মূল নেতা, তার ছবি টাইম ম্যাগাজিনে কাভারে এসছে, যেন সেই আন্দোলনটাকে মানে তুলে ধরেছে। এই ধরনের একটা কি বলবো, মিথ্যাচার বললে শুনতে খারাপ শোনায়, এই ধরনের একটা অসত্য ভাষণ ডক্টর ইউনূস দিলেন। তিনি মাহফুজ আলমকে বললেন এ হচ্ছে মাস্টার মাইন্ড। আরে মাস্টার মাইন্ড হচ্ছেন প্রফেসর আহমদ শরীফ, মাস্টার মাইন্ড হচ্ছেন আহমদ সফা। এই হাসিনা উৎখাতের মাস্টার মাইন্ড আরো অনেক বুদ্ধিজীবী, বদরুদ্দিন উমর মাস্টার মাইন্ড বলতে বদরুদ্দিন উমরকে নিয়ে আসেন। ফরাসি বিপ্লবে রুশো, ভলটেয়ার, মন্টেস, এই ফিলোসফার যাদের অনেকের বিপ্লবের বহু বছর আগে যাদের জন্ম, তাদেরকেও বলা হচ্ছে ফরাসি বিপ্লবে তাদের কন্ট্রিবিউশন। আমি ইতিহাসের ছাত্র হিসাবে ফরাসি বিপ্লবের ইতিহাস যখন পড়তাম, ওদের একটা চ্যাপ্টার ছিল ফিলোসফার্স কন্ট্রিবিউশন। যারা যুদ্ধ করেননি, যুদ্ধের আগেই, ফরাসি বিপ্লবের আগে যারা মারা গেছেন, তাদেরকে বলা হচ্ছে বিপ্লবের হোতা। আর যারা এখনো বেঁচে আছেন দেশে এবং বিদেশে, তাদেরকে অবজ্ঞা করে এই টোটালি আপলিটিক্যাল, যিনি জীবনে রাজনীতি করেননি, একটা স্টেটমেন্ট দেননি, এই যে বাংলাদেশে যে 54 বছরের ভেতরে প্রায় ধরেন 40 বছরের বেশি যে স্বৈরাচারী শাসন ছিল, যার বিরুদ্ধে একটা কলমে একটা সিগনেচার ক্যাম্পেইন যিনি করেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখন মাস্টার মাইন্ড আবিষ্কার করে ফেললেন। এগুলো মিসলিডিং, খুবই মিসলিডিং। এই যেন আন্দোলন যেন বেহাত হয়ে না যায়। 71-এর পরে যেভাবে বলা হলো যে ওই যে 16 ডিভিশন 16 ডিসেম্বরে যারা মুক্তিযোদ্ধা হয়ে বেরিয়ে আসলো, এই তো পাকিস্তানি সেনা খতম করে আমরা আসলাম। আমার জানা মতে যারা 9 মাস ঢাকায়, আপনারা বুঝতে পারছেন, দেশে আমি ছিলাম, আশ্রয় নিয়েছিলাম, ইউএস এমবাসির কাছে জিজ্ঞেস করলাম, ওনারা আমাদেরকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেয়, আমি নাকচ করলাম। আমার একটা আত্মবিশ্বাস ছিল, অস্ত্র পরিচালনায় আল্লাহ আমার অশেষ সাহস আমার আছে, আমি ইনশাল্লাহ আমাকে দমন করে আমাকে মারতে হলে মরতে হবে, পরিষ্কার হিসাব। আল্লাহর আস্থা নিয়ে আমি দেশে ছিলাম। আমি সকল মিডিয়া চ্যানেলের সাথে আমি যোগাযোগ রক্ষা করতাম, বিদেশি ভাইরা। আজকে যে বিপ্লব অনেক আগে শুরু হয়েছে, যেটা স্যার আপনি বলছেন, আর ছাত্ররা শুরু করলো সেদিনটা, এর আগে ছিল। কিন্তু আপনি দেখেন এই যে বাইরের মিডিয়াগুলি কত শক্তিশালী, জনমতের কাছে পৌঁছাই দিছে, ব্রিগেডিয়ার আজমি জীবিত আছে, কর্নেল শহীদ, ক্যাপ্টেন শহীদ টকশো, ক্যাপ্টেন শহীদের আচরণ, ব্যবহার আমাদের আলোড়ন সৃষ্টি করছে দেশবাসীর কাছে আন্দোলন করার জন্য। আমরা সাহসী হয়েছি এবং যুদ্ধ করার সক্ষমতা ছিলাম। আমি যখন আবু সাইদ মারা যায়, তারপর আমি আসলে স্বাধীন হয়ে গেছিলাম। একদিন আমি লুকিয়ে থাকতাম বাসায়, টকশো করতাম, লুকিয়ে বেড়াতাম, মিডিয়া আমার যেন লোকেশন না বাহির হয়। তারপরে আমি আপনার স্যার এই 16 তারিখের পর থেকে আমি মাঠে ছিলাম, তখন মোবাইল হাতে থাকতো, হাতে অনেক ছাত্র জনতা, গর্বের সহিত ছিলাম। এখন কথা হলো 71 যে আমাদের স্বাধীনতা ছিনাই নেওয়া হয়েছে, বাকি অংশ যাও ছিল তাও নিয়ে গেছে ভারত। এই বিজয়টা আমরা হারাতে চাই না, এটা গর্বের বিজয় সবার। আপনি কি মনে করেন না এই যে কুয়েতে যে ছেলেগুলি জেলে গেছে, তার অবদান কোন অংশ কম আছে আমার চেয়ে? তাকে কেন তার নাম সংযুক্ত হবে না?
কেন আমাদের দুই আপার নাম থাকবেন না? কেন ক্যাপ্টেন শহীদের নাম থাকবে না? যেখান থেকে যার যার কর্তব্য পালন করছে প্রতিটা বিদেশি নাগরিক। কিন্তু কুয়েতের কথা তো আমার মনে নেই, আমি নিজে ভুলে গেছি, আমি লজ্জিত। এই ছেলেরা জেনে গেছে আন্দোলনে, এই আন্দোলন করতে চাই, এই দেশের জন্য আন্দোলন করতে চাই। ডক্টর ইউনূস তো ক্ষমা করছেন, ওনার জন্য ক্ষমা করে দিচ্ছেন, বাট তাদের দেখতে আপনি বলতে পারবেন না, লিখতে হবে তাদের নাম, কারা তারা ছিল। তারপর আবার দেখেন স্যার, দেখেন আমরা এই চড়াই উঠতে পার করে 5 তারিখ যখন হাসিনা চলে গেলো, তখন আমি মাঠে ফিরে আসি। তারপরে আমি সবাই বাসায়, আমার প্রিয় খাবার হলো, কত বছর পর আমি স্বাধীন, আমি বুঝতে পারবো না কত শখ। আমি 5টার সময় ঘোষণা দিই আয়নাঘর থেকে আমাদের সবাই ছাড়তে হবে। তারপরে আমি স্যার চলে যাই, স্যার ব্রিগেডিয়ার হাসান নাসির, তাকে নেতা মেনে, স্যার আপনাকে লাগবে, এক বাক্যে স্যার রাজি। উনি 2 ঘন্টা আলটিমেটাম দেন। ঠিক 8টার সময় আমরা ডিজিএফআই গেটে বসে পড়ি। সেনাবাহিনীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর্মি চেকপোস্টের সামনে ডিজিএফআইয়ের মতো জায়গায় আমরা বসে পড়া, এই পৃথিবীর 2টার সামনে। যদি তারা সেদিনকে আমরা না দেখতাম, যারা এই চেতনা ধারণ করে গুম, একজন লোক থাকতো না, সবাইকে মেরে ফেলা হইতো। আবার আমরা বলতেছিলাম এক কথা, আমরা নিতে আসি, তো কথা বলতে আসিনি। রাত 1টা পর্যন্ত ছিলাম, কমিটমেন্ট পাওয়ার পর চলে আসি। বঙ্গভবনে ছিলেন সেনাপ্রধান ডিজিএফআই, তখন কবে জিজ্ঞেস করছেন আয়নাঘর আসে নাকি, তখন সেনাপ্রধান বলছেন, যেটা শুনলাম আমি দেখতেছি স্যার। তখন ওই এক বাক্যে সবাই ছাড়া পায়। কথন অবদান অনেক আছে। আমি কোনো প্রাপ্তির জন্য আন্দোলন করি নাই, দেশের জন্য করবেন কোনো স্বার্থ ছাড়া। কে কি স্বীকৃতি দিল এটা জেনে কষ্ট লাগলো আমার মনে হয় আলোচনা না, আমি এটা ওইভাবে ধরি না। আপনি যে আমাকে সম্মান দিয়ে ডাকলেন স্যার, কত জেনারেল আছে বাংলাদেশে, কজনকে আপনি ডাকেন বলেন তো স্যার? আজকে গত 2 দিন আগে হাসান নাসিরকে পিএমজি করছে। এখনো আমি মনে করি সে ফ্যাসিস্ট যায় নাই, রয়ে গেছে। এই যে সেনাবাহিনীর আমাদের নিরাপত্তা উপদেষ্টা নাই এখন, আমাদের যে ডিফেন্স মিনিস্টার কে, ডক্টর ইউনূস, আমি তো বলবো ব্যর্থ একজন উপদেষ্টা। আপনি কি করে করেন, অনেকেই জানেন না ওই জেনারেল হাসান নাসিরের সঙ্গে কি হয়েছে, এবং পিএনজি তো অনেকে বুঝবেন, একটু 2 মিনিট আমি একটু বলি। পিএনজি একটা অনৈতিক একটা অপব্যবহার, একটা মানে একটা দণ্ড, যেটা সেনাবাহিনীতে নাই, বাংলাদেশের কোথাও নাই। এটা জোর করে রাজনীতিবিদরা আমাদের কাছে চাপাইতেন, অর্থাৎ আপনি ক্যান্টনমেন্টে আসতে পারবেন না, ক্যান্টনমেন্টে রাজনীতি করতে পারবেন না, ক্যান্টনমেন্টের সুযোগ সুবিধা আগে দেওয়া হয়তো, পরবর্তী হাসিনা সরকার সিএমএতে কোনো সুবিধা পাবেন না, এক ঘর করে রাখা অনেকটা। হাসান নাসিরকে হঠাৎ করে এই জিনিসটা করা হয়, উদ্দেশ্য যাতে উনি এই যে নেক্সট ডিফেন্স করে সেনাবাহিনীর অসুস্থ। সেনাবাহিনীর লজ্জাটা কোথায়? আপনারা গুম খুন করছেন, আপনি দায় এড়াতে পারবেন? ডিজিএফআই, ডিজিএনএসআই কি সিভিল লোক ছিল স্যার? হাসিনা ফেটেছি খেলাফারাফে হয়েছে। ডিজিএফআই, ডিজিএনএসআই সেনাপ্রধানের জন্য হয় নাই? আজিজ শফিউদ্দিনকে মাফ করতে পারবেন? জেনারেল বেল্লালকে মাফ করা যাবে? জেনারেল মবিনকে মাফ করা যাবে? জেনারেল আইকেবিকে মাফ করা যাবে? হ্যাঁ, কিছু কথা বলছেন, বাকি সবকটা জেনারেল সেনাপ্রধান ছাগল, মেরুদণ্ডহীন, কোনো কথা বলেন নাই। হাসান নাসিরকে পিএমজি করা হলো, এটা নিয়ে তোলপাড় চলে অনেক। তারপর আজকে আমাদের আলোচনা ছিল প্রেস ক্লাবে, আমরা সবার পক্ষ থেকে বলছি, এখানে এখনো ফ্যাসিলিটি বিদ্যমান। আপনি কোন ক্ষমতা বলে পিএমজি করেন? আপনার ক্ষমতা কে দিছে? আপনি অবৈধ ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। এখন স্বৈর শাসক নাই, ফ্যাসিস্ট নাই, এখন এই দায় দায়িত্ব কার? ডক্টর ইউনূস। আমার পরিষ্কার ভাষা ছিল, ডক্টর ইউনূসের ব্যর্থতার জন্যই সেনাপ্রধান এই কাজটা করছেন। সেনাপ্রধান নিজে করেন নাই, তাকে কিছু জেনারেল উস্কাই দিতে করার জন্য। এটা যে অনৈতিক শব্দ, কিন্তু সেনাপ্রধানকে মনে রাখবেন, উনি প্রথম থেকে কিন্তু জামাই হিসাবে ট্রিটেড, কিন্তু অনেক কিছু হয়তো উনি জানেন না, অনেক কিছু উনি জানেন না। তারপর মেজর থেকে যে উনি যে প্রমোশন পেয়ে গেলেন 9 সাল থেকে, অদ্যাবধি কোথাও উনি কোনো প্রশ্নের সম্মুখীন হন নাই। আর প্রশ্নের সম্মুখীন না হলে আপনি জানবেন কিভাবে? এখন ওনাকে উপদেষ্টা দিচ্ছেন কিছু জেনারেল, নাম আমরা পাইছি, এরা ডুবাইছেন আর্মিটাকে। ছিচি বলতে, লজ্জা বলতে যা আছে, আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখছেন আপনারা স্যার। তবে আমি মনে করি এই কাজটাকে চরম বোকামের কাজ করবে। এমনি সেনাবাহিনী বিপদস্ত অবস্থায়
এই গুম খুন নিয়ে কেউ স্বীকার করতেছে না। ব্রিগেডিয়ারদের ধরে নিয়ে আসা হইতেছে, প্রশ্ন করতেছে, ইন্সপেক্টররা ধমক দিচ্ছে, লজ্জা লাগে আসলে স্যার। কিন্তু তারা এর মধ্যে এই কাজটা করলে একটু সহানুভূতি থাকবে জনগণের, সাধারণ জনগণের সেই সহানুভূতি চলে গেছে। আমি মনে করি স্যার এর জন্য দায়ী হলো এটা। আর যে আপনারা অনেক কিছু বলছেন, আমাদের সেনাবাহিনী দেখে নাই হেলিকপ্টার দিয়ে ছাত্রদের মারা হয়েছে? সব দেশে নিজস্ব লোকদেরকে আপনি হেলিকপ্টার দিয়ে মারছেন। কে পাইলট ছিল? সেনাপ্রধানের দায়িত্ব থাকবে না? সেনাবাহিনী জেনারেলের দায়িত্ব থাকবে না? কারাই কাজ করছে? তারা সবাই চেতনা ধারণ করেন, আগুলিয়ে চেতনা। আর যার জন্যই আজকে এরা পলায় যেতে সাহায্য করা হয়েছে, যার জন্য জটিলতা সৃষ্টি হয়েছে। মাঝখান দিয়ে কি হবে? আমি যেটা মনে করি, নিরীহ কিছু অফিসার দণ্ডিত হবে। কেউ স্বীকার করতেছে না কি অপরাধ করছে। আসলে সমস্যা রয়েছে অন্য জায়গায়। ঘুম করতে করতে অন্যায় করতে করতে কেউ কথা বলছে ব্যাকগ্রাউন্ড থেকে, তার স্যার যেটা হয়েছে, অপরাধ করতে করতে স্যার অভ্যাসে পরিণত হয়েছে। মানে এটাই বৈধ, এটাই আইন। একটা লোক ধরে নিয়ে আসবো, চর্চাপা মারবো, দরকারে মেরে ফেলে দিব, এটাই মনে হয় বৈধ, রাজার আদেশ। এটা যে অপরাধ, এটাই এখনো বুঝতে পারে নাই, এটাই এখনো বুঝতে পারে নাই। এখন আমার মনে হয় সময় হয়েছে আমাদের স্যার জরুরি একটা প্যাকেজ করে শেষ করা, বিচার ন্যায় বিচার করা, এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দেন। ডক্টর ইউনূসের উপর আমাদের আস্থা নাই। তারা কোনো আন্দোলনও ছিলেন না, কোনো বিপ্লবে ছিলেন না। মাঝখান দিয়ে এসে তারা সব জায়গায় বসে একটা বিতর্কের সৃষ্টি করে দিচ্ছে। জনগণ যাদের দেয় নির্বাচনের তারাই দেশ চালাচ্ছে স্যার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি স্যার। খুব সুন্দর বলেছেন, আমার মনের কথা বলেছেন। মানে একদিকে হচ্ছে যারা আন্দোলনে, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই, তারা আন্দোলনের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন, এবং ডক্টর ইউনূস এর প্রধান সহায়ক শক্তি। তিনি যাদের আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, অল্প স্বল্প সম্পর্ক ছিল, তাদেরকে মাস্টার মাইন্ড বলে তিনি এই আন্দোলনের এবং যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন। তার এই বোধোদয় হয় নাই। আমি উনাকে 1972 সাল থেকে চিনি। তিনি আউট এন্ড নন পলিটিক্যাল, ঝামেলার মধ্যে যাব না রে বাবা, কোনো সাইন টাইন দেব না, আমি নির্বিবাদী লোক। এর সঙ্গেও খাতির, জাতীয় পার্টির সঙ্গেও খাতির, বিএনপির সঙ্গেও খাতির, আওয়ামী লীগের সঙ্গেও খাতির। এই হচ্ছেন ডক্টর ইউনূস। তিনি দুর্ভাগ্যবশত আজ বাংলাদেশের শাহাবুদ্দিন চুপ্পুর প্রধান উপদেষ্টা। আরো লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার, যার আত্মশ্লাঘা আছে, আত্মমর্যাদা আছে, তিনি এই পদ গ্রহণ করতে পারেন না। আমি ডক্টর ইউনূস যখন এসেছিলেন, এগুলো বলার পরেও আমি বলেছি, আপনার হাতে নেপোলিয়নের তরবারি, আপনি বিপ্লবের সন্তান হিসাবে বিপ্লবটাকে, সেই জন্যই এই যে হাসিনুর রহমান যাদের নাম বললেন, যে জেনারেল গুলো যারা প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে, আমি এই কথাটা বলেছি। কিন্তু হাসিনুর রহমান যে যারা ওই র্যাবের হেলিকপ্টার দিয়ে যে গুলি করলো পাইলট, সে তো কোনো অজ্ঞাত অজানা লোক না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু। এবং ওসি প্রদীপকে ফাঁসির আদেশ দিয়ে দিল হাইকোর্ট, এবং বলল 7 দিনের ভেতর তার ফাঁসি কার্যকর হবে। সেখানেও কিন্তু ভিলেনের রোল প্লে করছেন। মানে আন্দোলনটা পুরোটাই বেহাত হয়ে যাচ্ছে। কিন্তু এইটার দিকে নজর রাখতে হবে। এই হত্যাকারীরা এখন ক্ষমতায়, এই জিনিসটা জনগণকে বোঝানো যাচ্ছে না। ওয়াকারুজ্জামান যে সবচেয়ে বড় হত্যাকারী, এটা কিন্তু লোকে মনে করে না। মনে করে ওয়াকারুজ্জামান না থাকলে বহু লোক মারা যেত, তিনি রক্তক্ষরণ থেকে দেশকে বাঁচিয়েছেন। এই ধরনের মিথ্যাচার, এই ধরনের অপপ্রচার, মানে জুনিয়র অফিসার এবং সৈনিকেরা 3রা অগাস্ট বলে দিয়েছে, আমরা আর গুলি করতে পারবো না, মানুষ মারতে পারবো না। ওয়াকারুজ্জামান মেসেজটা পেয়ে গেল যে এখন মারামারি করতে গেলে আমাকেই মেরে ফেলবে। তখন বীর সেজে বললেন যে না, আমরা আর গুলি করব না। কিন্তু হাসিনার নিরাপদে ভারতে চলে যাওয়ার ব্যবস্থাটা কিন্তু উনি 5ই আগস্টের কয়েকদিন আগের থেকেই করে আসছেন। এটা 45 মিনিটের সিদ্ধান্ত না,
এই যে হাসিনা যে অতগুলো সুটকেস নিয়ে তার যে লাখ টাকা দামের বেশি জামদানি শাড়িগুলো নিয়ে যে পার হলো, টাকা পয়সা নিয়ে গেল, এটা তো ওয়াকারুজ্জামান প্রত্যক্ষভাবে সাহায্য করেছে। ওয়াকারুজ্জামান 626 জন লোককে আশ্রয় দিয়েছিল, সে নিজের মুখে বলেছে। সেই লোকগুলো কোথায় গেল, সে কি করে তাদের আশ্রয় দিল এবং ছেড়ে দিল, সেটারও জবাবদিহি করার সাহস এই কোমর ভাঙা সরকার প্রধান ডক্টর ইউনূসের নাই। তিনি বোধহয় ওয়াকারুজ্জামানের নাম শুনলেই তার হাঁটু কাঁপে, আবার ভাবেন যে আবার আমাকে কখন সরিয়ে দেয়। তিনি যে ক্ষমতা লোভ করেন না তা না, উনি ক্ষমতা লোভী, এবং এর ভিতরে মধু আছে সেটা উনি টের পেয়েছেন। তো সুতরাং এই মধু খাওয়া লোকদের দিয়ে কিন্তু আমাদের গণ আন্দোলন ব্যর্থ হতে যাচ্ছে, এবং কিছু নতুন লোক এসে এখানে ভুঁইপোড় লোকজন এসে আন্দোলনটাকে তাদের হাতে নিয়ে যাবে। তো আমি এখন আবার মুন্নি চৌধুরীর কাছে ফিরে যাচ্ছি। তুমি আমাদের বলো, আমারও হাঁচ যে 1500 লোক মারা যায়নি, অনেক বেশি মারা গেছে। আমি তো দেশে ছিলাম না, তো তোমাদের কাছে সোর্স রয়েছে, এই জিনিসটা হাইলাইট করতে হবে যে তুমি বলেছো 24,000 লোক মারা গেল, একটা রাফ এস্টিমেট হতে পারে, এটা নিয়ে আলোচনা দরকার। তুমি যে বললে 24,000, এটা কেন বললে এবং কিভাবে এটা আমরা 24 আবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। 24,000 বোধহয় বলি নাই, আমি হয়তো মিস্টেক হয়েছে, 2400। আচ্ছা আচ্ছা, যেটা 2400টা এটা হচ্ছে সরকারি হিসাব অনুসারে, এখন 2400 তারা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছে। তো এটা আরো বেশি, কারণ হচ্ছে ব্ল্যাক আউটের সময় কতজন মানুষ মারা গেছে, এটা আপনার বদ্ধ ভূমিতে যাদের লাশ চলে গেছিল তাদের হিসাবটাও তো পাই নাই আমরা। তারপরে হচ্ছে শেখ হাসিনার বাবার যে বাড়ি ভাঙচুর করা হয়েছে, সে 32 নাম্বার, সেখানে আন্ডারগ্রাউন্ডে যে ওয়াটার পুল ছিল ওখানেও ছাত্রদের ড্রেস পাওয়া গেছে। তো এই যে মানে অসংখ্য সংখ্যা, এটা তো এখনো আমরা জানি না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা প্রত্যেকটা যারা বাংলাদেশে ডাটাবেস করে, বিভিন্ন এনজিও, তারপরে হচ্ছে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক প্রজেক্ট যারা কমপ্লিট করে, তাদেরও কাজ। এটা শুধুমাত্র যে সরকারের পক্ষ থেকে করবে তা না, বিভিন্ন ইউনিভার্সিটির কাজ এটা। তাদের কতজন ছাত্র মিসিং হয়েছে, কারণ হচ্ছে আমার এলাকাতে যে এই কলেজ সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, ধনিয়া কলেজ, ডিএমআরসি কলেজ, তারপরে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, মান্নান উচ্চ বিদ্যালয়, এই কলেজের অনেক স্টুডেন্টদেরকে স্কুলের টিচাররা পর্যন্ত মেসেজ দিয়েছে যে তারা যদি আন্দোলনে যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ওই সমস্ত শিক্ষকদেরকেও তো এখনো আপনার তারা ঠিকই তাদের চাকরি বলবৎ আছে, তাদেরকে কিছু করছে না। তাহলে ওই স্কুলের শিক্ষকদের কাছ থেকে কি আপনি সঠিক তথ্যটা পাবেন যে ওই স্কুল থেকে কতজন ছাত্র মিসিং হয়েছে? বাবা মাকে যদি হুমকি ধুমকি দেওয়া হয় যে তোমরা এগুলা বললে তোমরাও গুম হবা, হইতে পারে এটা। তো আমি জুলাই আন্দোলনের আগে থেকে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে, আমি আরো কিছু নাম আপনাদের কাছে বলতে চাই। আমাদের মাহমুদুর রহমান স্যার, তাকে রক্তাক্ত করা হয়েছিল, তাকে জেলে রাখা হয়েছিল। এরপরে আরো আপনার একটা কলাম লেখার কারণে আপনার সংগ্রাম পত্রিকার যে সম্পাদক ছিল আবু আহাদ, ওনাকেও কিন্তু একজন প্রবীণ সাংবাদিক, ওনাকেও জেলে ঢুকানো হয়েছিল কি নির্মম ভাবে। ওনার ছেলে শিবলি ভাই, যে উনি অস্ট্রেলিয়ায় থাকে, আমাদের সাথে প্রচুর কাজ করেছে। এবং সত্যি কথা যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের অ্যানালাইসিস করার যে কাজগুলো, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে চিঠি দেওয়া, ড্রাফটিং করা, নেটওয়ার্কিং করা, বিভিন্ন মাল্টিকালচারাল যে লিডারদের কাছে যাওয়া, ওখানে ওনার অনেক ভূমিকা ছিল, কিন্তু হয়তো হাইলাইটেড হচ্ছে না। কনক সারোয়ার ভাই, আমাদের ইলিয়াস আলী ভাই, এদের অবদান আমি কিন্তু আসলে আমার কাছে মনে হয় ভুলা ঠিক না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি সৌরভ, মানে যারা বেশি সবচেয়ে তথ্য ইনফরমেশন গুলা কালেক্ট করছে, আজকে সেই মানুষগুলা কোথায়? আজকে সেই মানুষগুলাকে তো আমরা আসলে পাচ্ছি না। একটা জিনিস হচ্ছে, আজকে আমরা বিপদে পড়ার পর যখন যারা আমাদের পাশে ছিল, সেই মানুষগুলাকে যখন আমাদের বিপদ উদ্ধার হয়ে যাওয়ার পর আমরা ভুলে যাই, এর চেয়ে নির্লজ্জ। তাহলে আমাদের সাথে শেখ হাসিনা এবং শেখ হাসিনার সময় মুজিববাদদের তফাৎটা কোথায়? যারা শাহবাগে আপনার মব করেছিল, যে এই মবের মাধ্যমে বাংলাদেশে ইসলামী স্কলার থেকে শুরু করে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী আঙ্কেলকে হত্যা করা হয়েছিল, সেই মব করা সিন্ডিকেট এখন আমাদের দলের লোকজনের সাথে মিশে সুশীল হচ্ছে। আমার কাছে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার চাচা, তাদের কাছ থেকে আমরা যে তথ্যটা পাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন, তার আশেপাশে অনেক বুদ্ধিজীবীদেরকে ষড়যন্ত্রমূলকভাবে সরানো হয়।
একই সাথে বেগম খালেদা জিয়ার কাছ থেকেও সরানো হয়। তাহলে এখন তরুণ প্রজন্মের নেতা জনাব তারেক রহমান সাহেবের আশেপাশে যে মানুষগুলা থাকে তাদের আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বুদ্ধিবৃত্তিক রাজনীতি করার যোগ্যতা কতটুকু আছে এটা অনেকের কোশ্চেন মার্ক। এটা আমি আজকে হয়তো আমার কথাগুলো বলতে হয়তো খারাপ লাগতেছে। আমি এটা এই জন্যই বলবো যে একটা রাজনৈতিক দল, আপনি দেখেন শেখ হাসিনার বুদ্ধিজীবী কারা ছিল, তারা কতটা শয়তানি চিন্তা ভাবনা, কতটা মানে ইন্টারন্যাশনাল চাল গুলাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিল পিলখানা হত্যা ঘটানোর সময়। একই সাথে 14 সময় যে আন্দোলনটা হয়, বেগম খালেদা জিয়া নির্বাচন মানে চায় নাই, তারপর আমরা যে আন্দোলনটা করেছিলাম সেই আন্দোলনটাকে ধূলিসাৎ করেছিল তাদের সেই বুদ্ধিজীবী চক্র। এবং আমাদের দেশের তখন ওই সময়ে যে ঘটনাটা হয়েছে তখনই তো শেখ হাসিনা ক্ষমতা থাকার কথা না। তারপরে 18 নির্বাচনে যে কাজগুলা করা হয়েছিল, বিএনপি কে কৌশলে নির্বাচনে নেওয়ার যে পরিকল্পনাগুলো করা হয়েছিল, এতে তো আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে আমার কথা হচ্ছে যে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করেছে সেই মানুষরা কখনোই কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালো চায়? এটা আমার প্রশ্ন। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তাদের আদর্শ যারা লালন করে তারা আমাদের স্টেজ আজকে থাকবে কেন? আপনি ঠিক আছে, আপনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিবেন। একটা জিনিস হচ্ছে যে আমরা বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ চেয়েছিল, সকলকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, এগুলো তো আমাদের জন্য এক্সাম্পল ছিল। কিন্তু আজকে 24-এর পরের মানে আন্দোলনের পরে বেগম খালেদা জিয়া যে নির্মমভাবে জেলে ছিল, তাকে বাংলাদেশের রাজনীতি থেকে তুলে দেওয়া হয়েছিল। এবং আমাদের যেটা আপনার কি বলে এটাকে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম হয়েছিল, সেখানে শেখ মুজিবুর ছবি ছিল, বেগম খালেদা জিয়ার ছবি ছিল না। একটা রাজনৈতিক দল কিন্তু আবেগ দিয়ে হয়, এখানে ধর্ম এবং রাজনীতি আবেগের বাইরে হয় না। আমাদের অনেক নেতা বলে আবেগ দিয়ে রাজনীতি হয় না, আবেগ ছাড়া রাজনীতি হয়, আবেগ ছাড়া কোনো রাজনীতি হয় না। উনি বলেছে যে আবেগ দিয়ে রাজনীতি হয় না। আমি বলবো আবেগ না থাকলে বাংলাদেশে গত 17 বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী না খেয়ে আপনার রাস্তায় থাকতো না। এমনও ছেলে পেলে আছে যাদের বাড়ি ঘর বিক্রি করতে হয়েছে, বাবার সম্পত্তি বিক্রি করে মামলা চালাইতে হয়েছে। এমনও ফ্যামিলি আছে যে যারা দেশে গ্রামে থাকতে মানে ঢাকায় থাকতে না পেরে গ্রামে চলে গেছে, গ্রামের অনেক ঢাকায় এসে রিক্সা চালাইছে। আমরা না এগুলো আমাদের কাছে ম্যাটার। 18 আন্দোলনের পরে যে অবস্থা বাংলাদেশে হয়েছিল, আপনার সামনে আজকে যেহেতু বলার একটা সুযোগ পেয়েছি, 28 অক্টোবরে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল, ওই সময় আমাদের কি ভূমিকা ছিল? আমরা প্রত্যেকটা দেশের বাইরে থেকে প্রত্যেকটা ছেলেপেলেদের সাথে যোগাযোগ করেছি। আজকে যে সমস্ত নেতারা সামনে গিয়ে কথা বলে তাদেরকে ফোনে পাওয়া যায় নাই, তাহলে যাদেরকে আমরা বিপদে ফোনে পাই না তাদের অ্যাডভাইস আমার দরকার নাই। আমি মনে করি যেই ছেলেপেলেগুলা আমাদেরকে পেয়েছিল ফোন করে যে আপা মোবাইলে আমাদের টাকা নাই, যে ফোনে যোগাযোগ করে সবার সাথে সম্পৃক্ত হব, একটা মিছিল করব, আমাদের ব্যানার তৈরির টাকা নাই, সেই টাকা কি আমরা অস্ট্রেলিয়া থেকে দিব বা লিমা পাখি লন্ডন থেকে দিবে, কানাডা থেকে আরেকজন দিবে না তো। যারা আপনার আন্দোলন কন্ডাক্ট করে সেই নেতাদের দায়িত্ব ছিল। আজকে সেই নেতাদের নামগুলো আমি মেনশন করলাম না, কিন্তু ইট ওয়াজ হ্যাপেন বিফোর। তাহলে আজকে আপনার যারা সামনে থাকছে 5 তারিখের পর, এই রাজনীতি তো আমরা চাই না। বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, যারা সরকার গঠন করবে এককভাবেই তাদের সরকার গঠন করার যোগ্যতা রাখে। তাহলে তারা কেন এখন এনসিপি বা জামাতের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ দাঁড়া করাইতে হবে? তাদের সাথে আপনার স্প্লিট রাজনীতি করতে হবে, দরকার নাই তো। আমি জানি না বাংলাদেশে জামাতের যে ভোট আছে 12% ভোট তাদের আছে এখন বর্তমানে, আমি যতটুকু জানি, এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব। তাহলে আমার যেখানে ভোট আছে 46%, আমি তাদের সাথে লাগতে যাব কেন? নো নিড। এখন আমাদের তারা কি করছে, তারা তাদের নির্বাচনী এলাকাতে তাদের ক্যান্ডিডেটদেরকে পাঠিয়ে দিচ্ছে, ক্যাম্পিং করছে, কাজ করছে। আমরা কি করছি? আমরা ওই কাজগুলো করতে পারছি না। আমাদের প্রত্যেকটা জেলাতে কেন এই কাজগুলো হচ্ছে না? প্রত্যেকটা রাজনৈতিক দলের যেমন আপনার সেন্ট্রাল সিস্টেম ট্যাক্স থাকা উচিত। আপনি আজকে ওখানে বসে মেসেজ দিবেন, তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের একটা নেতা সেই মেসেজ পাইতে হবে। আপনি হিজিজ হুজুজ আপনার স্পেসিফিক বলয়ের লোকজন দিয়ে সংগঠন, বিএনপির মতো এত বড় সংগঠন, এসব দিয়ে তো চলে না। আজকে শুধুমাত্র আমি বলবো তৃণমূল নেতা কর্মীরা টিকে আছে বলেই বেগম খালেদা জিয়া বেঁচে আছে, তারেক রহমান সাহেব
লন্ডনে থেকে দলটাকে সুসংগঠিত করতে পেরেছে। এখানে আমি বলবো যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। যারা সত্যিকারই বিএনপি করে, যারা শহীদ জিয়ার আদর্শকে লালন করছে, তাদেরকে খুব সুকৌশলে দল থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে এবং সেগুলাতে তারা সাকসেসফুল হচ্ছে। গত কয়েকদিন একটা ছোট্ট জি অনেক ধন্যবাদ। জি, তোমার কথার সঙ্গে আমি আরো শুনতে পারলে ভালো হতো। সময় স্যার আমাকে একটু ছাড়তে হবে স্যার, বাইরে আমি স্যার। হ্যাঁ, আমি স্যার প্রেস ক্লাবে, আমার ছাড়তে হবে স্যার, আমাকে আমি তোমাকে আপনাকে আগে দিচ্ছি। চৌধুরী যেটা বললো এর সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করি যে যারা শাহবাগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা এই 24-এর বিপ্লবে প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছে। যারা হাসিনাকে থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি চাই বলেছে, তাদের একটা অংশ কিন্তু এখনো লুক্কায়িত। আমি নাম বলবো না, নাম বললে অনেকেই আবার বলবেন আপনি হিংসা করেন। যাই হোক, আমি নাম বলবো না, তবে তারা কিন্তু বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কথা আমি বলছি। বিএনপির নেতাদিন আয়নাঘরে ছিলেন, ভারতে 8 বছর 9 বছর ছিলেন সালাউদ্দিন সাহেব, তার বিরুদ্ধে কুৎসা রটনা করছে কারা? তিনি একটা ছিলেন, সেইটাকে মোদি নাকি রয়ের এজেন্ট হিসাবে সালাউদ্দিনকে ওই বড় বাড়িতে থাকতে দিয়েছিল। এটা নিয়ে বিভিন্ন চ্যানেলেও কথাবার্তা হয় এবং সালাউদ্দিনের বিরুদ্ধে যে বিষোদ্গার যিনি করেন, অতি পরিচিত নাম, তাদের কি ভূমিকা ছিল 2013 আমি আর কথা বাড়াচ্ছি না। কর্নেল, আপনাকে আমি দিচ্ছি, আপনি হাসিনুর রহমান ওনাকে যেতে হবে, আপনি বলবেন। স্যার আমি আসলে লজ্জিত, আমি আসলে গুছিয়ে নিতে পারিনি। আমাদের অনুষ্ঠানটা অনেক লম্বা হয়ে গেছে, এত লোকের এত কষ্ট, এত কথা, আসলে শোনা উচিত সরকারের। দেশটা কতটা নির্জন, মানে নির্মমতার মধ্যে দিয়ে 16টা বছর গেছে। আপনি কি মনে করেন না স্যার, আমাদের গলফ ক্লাব যেটা আছে আমাদের ক্যান্টনমেন্টে, 5 তারিখ 4 তারিখ 3 তারিখ ওনারা খেলেন নাই? অবশ্যই এই লোকগুলি লোক সুশীল। আপনি দেখেন, একজন লোকও পাবেন না এই সরকারের উপদেষ্টা যারা এই মানে হাসিনার সময় কষ্ট করছে, সবাই সুবিধা পাবে। আপনি কি আশা করতে পারেন? তারপরও ডক্টর ইউনূস অতি ভদ্র মানুষ, যেটা হয়েছে আমাদের জন্য বিপদ। আসলে সব লোকের সাথে ভদ্র হওয়া যায় না, এখানে যেখানে বিপ্লব ধারণ করা যায় না স্যার। আপনি এত লোক মারছেন, এখন লোক খুঁজে পাওয়া যায় না। আমি নিজ চোখে দেখছি সব হল রুম ভরা লোক, এখন লোক নাই। কেউ বলেন আমরা জানি না, কে খাওয়া হয়েছে আমি জানি না, এইভাবে তো হয় না। এখন সম্মান দেওয়া হয়েছে, চেষ্টা করা হচ্ছে, দেখা যাবে। আসলে ভালো মানুষের স্থান নাই, যে অন্যায় আচরণ আমাদের করা হচ্ছে। এই লোকগুলি মনে করে আজকে অনেক নেতা পাবেন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিচ্ছে। এখন বহু জেনারেল ওনার আশেপাশে, আমি সিভিলের কথা বাদ দিলাম, এই জেনারেল তো একটা কথা বলেন নাই। খালেদা বাসা থেকে পণ্য পত্রিকা মদের মতো বাইক করছেন, এই জেনারেল তো একটা কথা বলেন নাই স্যার। এখন তো লোক পাবেন কমতে, আমি যাইতেই পারবো না কাছে। আপা আমি প্রথম বলছি 22 সালে, এত বছর পরে, আমি তো নানা জায়গায় জেল খাটছি, জঙ্গিতে আমার মেরে ফেলার কথা ছিল, মারতে পারে নাই কোনোভাবে। আসে আমি এই লোকগুলো তো আছে এখনো, ওই নেত্রী আশেপাশে করতেছে। আমি ওই কি বলে বিরোধার বিল্ডিং এর আশেপাশে যাওয়ার স্কোপ আমার নাই, এইটাই বাস্তবতা। তারপর আমি কষ্ট নাই, আমি মনে করি মহান আল্লাহ সর্বশক্তিমান হাসিনার সেদিন সরাইছে, তার যে রেসপন্সারগুলি আছে এদেরকে বিচার, দণ্ড বিচার আর লিমিটেড সংস্কার করে আমরা আগায় যাই, কষ্ট ভুলে যাই। আমাদের এক দেশ এক জাতি, এটা আমাদের গর্বের। সবাই কিনে থাকি আমরা। অন্তত এই ছাত্রের কাছ থেকে একটা শিখছি, ভারত আমাদের শত্রু, আওয়ামী লীগ আমাদের শত্রু, এইটা আমরা ধারণ করি, পুস্তকে আনি, কাগজ কলমে আনি। আর আপনারা আছেন, আমাদের যে অনেক জ্ঞান ধরে রাখবেন, ইনশাল্লাহ আমরা বিজয় হবে স্যার। অশেষ ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ কর্নেল। তো আমি আমাদের শেষ আলোচক, আরো আলোচনা আরো 2 ঘন্টা করতে পারলে ভালো লাগবে স্যার। আগামীকাল কোনো অসুবিধা নাই,
আমি জানি স্যার কি কষ্ট। আমি সেনাবাহিনী একমাত্র অফিসার, 3টা খেতাব আমার স্যার, বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অস্ত্র আমার। আমার যে কি করা করছে তারা, মানে আমি আর বলতে পারতেছি না। তারপরে বলি বেঁচে আছে যে এই মুহূর্তে আসলে আমরা সেনা প্রধানকে আমাদের এনিমি ভাবতে চাই না, কিন্তু ওনার সঙ্গে আমাদের জনগণের আসলে একটু বসা উচিত, যে কোনো মাধ্যমে হোক। হঠাৎ করে এই পিআর পদ্ধতি কার ইশারাতে আসলো, এটা আমাদের একটু জানার দরকার। যেখানে ফার্স্ট পদ্ধতি সারা ওয়ার্ল্ড ওয়াইডে পপুলার একটা পদ্ধতি, এমনকি সেই ভারতও সেটা ফলো করছে, সেটা বাদ দিয়ে এই প্রপোর্শনাল পার্সেন্টেজ, যেটার আগা মাথা আমাদের বোঝা সম্ভব না, সাধারণ জনগণের বোঝা সম্ভব না, এরকম জটিল জিনিস চাপাই দেওয়া কার বুদ্ধিতে এটা হচ্ছে, এটা আমাদের একটু বোঝা উচিত। আর এছাড়া ব্রিগেডিয়ার হাসান নাসের স্যারের সঙ্গে যেটা হয়েছে, এটার আমি প্রচণ্ডভাবে প্রতিবাদ জানাচ্ছি। কেন হয়েছে? কারণ উনি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি দেখভাল করছেন, তদন্ত করছেন, এ কারণেই এখন ওনার উপরে এই অত্যাচারগুলা চলছে এবং আমি মনে করছি আরো চলবে। শুধুমাত্র এই হাসান নাসের স্যার নন, ওনার সঙ্গে যারাই আছেন, ইনক্লুডিং আমাদের এই যে হাসিন ভাই, তাদের লাইফও কিন্তু আমি মনে করি যে ডেঞ্জার, তারা বিপজ্জনের মধ্যেই আছে। কিন্তু কথা হচ্ছে, এভাবে কতদিন ভারত আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে রাখবে? পিলখানার হত্যাকাণ্ডের বিচারটা আমাদের একটা মিনিমাম চাওয়া ছিল। 5ই অগস্টের পরে এটা একটা মিনিমাম চাওয়া। আর এরপরে এই যে 2রা জুলাই গেল, হোলি আর্টিজানের ঘটনা, হ্যাঁ, সারা বিশ্বের কাছে বাংলাদেশকে একটা টেরোরিস্ট স্টেট হিসাবে দাঁড় করিয়েছে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা, হ্যাঁ, ভারতের ষড়যন্ত্রে। এটার একটা আন্তর্জাতিক মানের তদন্ত কিন্তু হয় নাই। তো আমরা পিলখানাই যদি শুরু করে শেষ না করতে পারি, অন্যগুলো কিভাবে আসবে? কিন্তু অন্যগুলো করা আমাদের জন্য খুবই জরুরি, খুবই জরুরি। দেখেন, ভারতের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং যেটা আছে, অ্যানালাইসিস উইং, এটার সাথে কানাডার কিন্তু সম্পর্ক ভালো ছিল না। যথেষ্ট ক্রিটিসাইজ কিন্তু করেছে এই কানাডিয়ান সরকার, কিন্তু হঠাৎ করে এই নতুন প্রধানমন্ত্রী কানাডাতে আসলেন, তারা আবার নতুন করে নতুন দৃষ্টিভঙ্গিতে ভারতকে দেখা শুরু করছেন। হ্যাঁ, সেটা তারা করুক, কিন্তু আমাদের জন্য যেই জিনিসগুলা এখন পর্যন্ত ঠিক করতে হবে, আমাদের নেতা দেশে যাবেন, উনি নিরাপদে থাকবেন, এই বিষয়টাও আমরা শঙ্কিত বোধ করি। কারণ ওই যে ভারত আমাদেরকে জুজুর ভয় দেখাচ্ছে। আমাদের 57 জন সেনা অফিসারের এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পরেও আমরা ভারতের সেই বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা নিতে পারছি না। উপরন্তু যারাই এই কাজটা করছে, তাদের বিরুদ্ধে এই রকমের পিএনজি করার ষড়যন্ত্র হচ্ছে। মানে গুম তো করতে পারবে না, এখন নতুন অন্য কোনো ফর্মুলায় তারা আগানোর চিন্তা করছে। তো আমার কাছে মনে হয় যে বিপ্লব আসলে মরেনি, আমাদেরকে আবারও সংগঠিত হতে হবে, আবারও আমাদেরকে আগাতে হবে। এইভাবে চলতে পারে না। আমরা এই পিলখানার হত্যাকাণ্ডের তদন্ত নির্বাচনের আগে দেখতে চাচ্ছি, এবং ফেব্রুয়ারিতে যেই ডেটটি দেওয়া হয়েছে নির্বাচনে, যেটা এখন পর্যন্ত সব থেকে জনপ্রিয় কিংবা জনবেষ্টিত দল যেটা বিএনপি সমর্থন করেছে, সাধারণ জনগণ যেটা আমরা সমর্থন করছি, যে ঠিক আছে ফেব্রুয়ারি হোক, এই ডেটটা যাতে তারা অনুসরণ করে। আর একটা মানুষ মানে রাতে মানে কি বলে, কোনো কিছু তো এরকম না যে আপনি রিমোট টিপ দিলে সবকিছু হয়ে যাবে। একেবারে সংস্কার করে কি করে না করে 2 মাসের মধ্যে বাংলাদেশকে সোনার দেশ বানাই দিবেন, এগুলো তো ফাইজলামি। রিয়েলিস্টিক্যালি চিন্তা করি না কেন, মিনিমাম যে জিনিসগুলো দরকার আমরা সেটা করি। এই পিআর ফিআর এগুলোর প্রয়োজন নাই আমাদের, তাই না? আমাদের স্বচ্ছতা দরকার, এই এতটুকু আমাদের দরকার, আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা দরকার। এই বেসিক 2-3টা জিনিস ধরে কাজ করলেই হয়, সেটাতেই আমরা থাকি। এই এক একজন 2 দিন পর পর এক একটা বিষয় নিয়ে আসবে অন্য দেশের মানে কি বলে উস্কানিতে, এটা আমাদের বোধহয় এখন আবার এটা নিয়ে প্রতিরোধ করার সময় এসেছে। এবং পরিশেষে এতটুকু বলতে চাই যে আমরা সেনা প্রধানকে অপমান করতে চাই না, ওনাকে আমরা, সেনাবাহিনীকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তো এই যে কথাগুলা ওনাকে নিয়ে উঠছে, যে উনি ভারতকে সমর্থন দিচ্ছেন, আওয়ামী লীগের এজেন্ডাগুলো ফুলফিল করছেন, এই বিষয়গুলো উনি, আমার মনে হয় ওনার অবস্থান থেকে একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। কারণ তাহলে আমাদেরও সুবিধা হয়, আমাদের শত্রু কারা সেটা
মানে আইডেন্টিফাই করে সেই সেই বিরুদ্ধে সেই বিষয়ের উপরে ফোকাস করে আমাদের প্রতিরোধটা আমরা সেভাবে করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ তসলিমা লিমা, তোমার সঙ্গে আমি সবসময় একমত পোষণ করি। এই ব্যাপারে কিন্তু আমি প্রচন্ড রকম দ্বিমত পোষণ করছি। মানে ওয়াকারুজ্জামান যে প্রত্যক্ষভাবে মানুষ খুনের নেতা, মানে 71 সালে কি আমরা টিক্কা খানের সঙ্গে আলোচনা করতে পারতাম যে টিক্কা খান সাহেব আপনি এই এত মানুষজন মারলেন 25 তারিখের রাতে এবং তারপরেও নির্বিচারে হত্যা করে যাচ্ছেন, আপনি বোধহয় এগুলো ভুল করেছেন বা আপনার সঠিক ভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই, তাই টিক্কা খান সাহেব আসেন আমরা আলোচনা করি। টিক্কা খানের সঙ্গে আলোচনা করা সম্ভবপর ছিল না। তদ্রূপ বর্তমানে যে টিক্কা খান, ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনা করার বিন্দু মাত্র অবকাশ নাই। সে একটা ধূর্ত খুনি, এই হোসেন মোহাম্মদ এরশাদের মতো। এরশাদ খুব সুচতুর ভাবে জিয়াউর রহমানকে হত্যা করেছে। বিএনপির অনেক নেতা যারা জাতীয় পার্টি করত, পরেও করেছে, তাদের সঙ্গে ধরম মহরম আছে, তারা তো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ না হলে কি বেগম জিয়ার বাড়ির সামনে ট্রাক ভর্তি বালি দিয়ে তাকে বাধা দেয়া হয়? ঢাকার বড় বড় রুই কাতলা নেতারা কিন্তু ইচ্ছা করলে 50,000 লোক 1 ঘন্টায় ডাকতে পারতো, ডেকে ওই ট্রাক গুম করে দিতে পারতো। দেয় নাই, কেননা তারা আওয়ামী লীগ পন্থী রাজনীতি করে সুপ্তভাবে। এই যে ষড়যন্ত্র যেটা দেশে, আমি কোনো বিএনপি করি না আপনারা জানেন, এই যে আমি সালাউদ্দিন সাহেবকে ভালো করে চিনি, ওনাকে যে ভিলিফাই করার যে ক্যাম্পেইন চলছে, তার মানে জাতীয়তাবাদী একটা দল, সেই দলের নেতৃত্বে যদি সালাউদ্দিন আসেন, যার বিরুদ্ধে কোনো করাপশনের চার্জ নাই, ওনার ছেলে নাকি এস আলম কোম্পানির সঙ্গে চাকরি করে ইত্যাদি করে, এবং সে রয়ের এজেন্ট। আর র কি এমনই তুচ্ছ জিনিস যে রয়ের এজেন্ট কে সেটা প্যারিসে বসেও জানা যায়, ঢাকায় বসেও জানা যায়, এবং তাকে অত বড় বাড়ি দিয়ে রাখবে মোদি। রয়ের এজেন্ট এমন লোক হবে হয়তো কোনো মসজিদের ইমাম, অবসকিউরেস্ট পসিবল একজনকে এজেন্ট বানানো হয়। আমি স্পায়োনেজ এই যে এগুলো নিয়ে পড়াশোনা করেছি, পড়িয়েছি কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেলে। আমি জানি কিভাবে এজেন্টরা কাজ করে, সিআইএ কিভাবে কাজ করে, এফবিআই কিভাবে কাজ করে, র এবং আইএসআই, তারপরে আমাদের ডিজিএফআই কিভাবে কাজ করে। আপনি যদি জেনেই গেলেন যে অমুক লোক ডিজিএফআই এজেন্ট, অমুক লোক রয়ের এজেন্ট, তাহলে তো রয়ের যে প্রধান তার তো সুইসাইড করার কথা, ওদের জেল হওয়ার কথা। যে তুমি সালাউদ্দিনকে রেখেছো শিলংয়ে অত বড় বাড়ি ভাড়া করে দিয়ে, এই প্রাসাদ এই দিয়ে, তাকে সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট সবাই জানে। এটা তো হয় না, তাকে তারা বাংলাদেশে পাঠাতো। এবং মিথ্যাচার, একটা মিথ্যা 1000 বার বললে সত্য হয়ে যায়। আমি সালাউদ্দিন সাহেবের প্রশ্নে যখনই কথা বলি, বলে বিএনপির কাছ থেকে আপনি টাকা খাচ্ছেন। টাকা কি বাতাসে উড়ে বেড়ায় যে আমি চাইলেই? আবার মানে আমি নাকি রয়ের কাছ থেকেও পয়সা পাই, আবার বিএনপির কাছ থেকেও পয়সা পাই। এই আমার মুখ বন্ধ করার জন্য আমি সত্য কথা বলি বলে আমার কিন্তু সার্কুলেশন লক্ষ লক্ষ নয়। পপুলারিটি কাদের বাড়ে? যারা সস্তা মিথ্যা কথা বলতে পারে। যাই হোক, হাশমি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল, একটু বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের এই যে সালাউদ্দিন আহমেদ ভাই সম্পর্কে সাধারণত দেখা যায় যে যারা অন্য দেশের এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়, সেই ব্যক্তিগুলোকে যদি তারা সরকারি দল বা বিরোধী দলের কোনো সেরকম প্রভাবশালী নেতা হন, যারা দীর্ঘ সময় যাদেরকে ক্যাপটিভ করা হয়, হ্যাঁ, মানে এটাই প্রচলিত ধারণার মধ্যে পড়ে যে তাদেরকে আসলে ব্রেইন ওয়াশ করা হয়, অথবা তাদেরকে ওই মানে ওইভাবেই তাদেরকে নিয়োগ দেওয়া হয় যে তুমি আমার পারপাসটা সার্ভ করবা, যেই সরকারি আসুক না কেন। এটা কিন্তু একটা প্রচলিত ব্যাপার আছে। হ্যাঁ, যে কারণে দেখেন যে শেখ হাসিনা, শেখ মুজিব মারা যাওয়ার পর 6 বছর তারা 2 বোন বাংলাদেশ ভারতে ছিল, তারা কিন্তু ভারতের দিকটা সার্ভ করছে। হ্যাঁ, যদিও সে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, তাই না, তারপরে সে ভারতের দিকটা সার্ভ করছে। এ কারণে জনাব সালাউদ্দিন আহমেদ ভাইয়ের বিষয়ে যেই ব্যাপারটা কাজ করছে অনেকের মনে, আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক একটা প্রবণতা। আজকে এটা স্বাভাবিক প্রবণতা, এটা হচ্ছে ভিলিফিকেশন, খুব সুপরিকল্পিত ভাবে ভিলিফিকেশন করা হচ্ছে। রয়ের এজেন্টকে
প্রকাশ্যে ওরকম বাড়িতে সিলেট থেকে এক লোক গেলে দেখা করলো, ছবি তুললো, রয়্যাল এজেন্ট সবার সঙ্গে ছবি তোলে, বারান্দায় বসে থাকে, আর তার সিকিউরিটির ব্যাপার আছে না। সেখানে ভারতীয় কেউ ইচ্ছা করলে কি হাসিনার সঙ্গে দেখা করতে পারবে? এখন কোথায় আছেন গিয়ে পারবে না, কারণ তাকে স্টেট সিকিউরিটিতে রাখা হয়েছে। এজেন্টকে কোনোদিন প্রকাশ্যে ওইভাবে, তাকে তো বাংলাদেশের ভিতরে রাখবে, তাকে ইন্ডিয়ায় রাখবে কেন? এই কথাগুলো হাসিনার সঙ্গে সালাউদ্দিনের এখানে এক্সাম্পলটা আমি ঠিক মেনে নিতে পারছি না। যাই হোক, বিএনপির বিরুদ্ধে আমি কোনো বিএনপি দল করি না, একটা জাতীয়তাবাদী দলকে নষ্ট করার জন্য, বন্ধ করার জন্য যত রকম ভিলিফিকেশন ক্যাম্পেইন দরকার খুব সাকসেসফুলি করা হয়েছে। এমন কণ্ঠ থেকে তার বিরুদ্ধে অভিযোগগুলো এসছে, লোকজন যাকে পয়গম্বর মনে করে। সুতরাং ওইটা দূর করতেও সময় লাগবে। তবে আমি মনে করি এই ষড়যন্ত্রের হাত থেকে বেরোতে হবে। যারা শাহবাগ করেছে তারা এখনো ভেতরে ভেতরে আবার শাহবাগপন্থী, ভারতপন্থী এবং একটা মার্কিনপন্থী, একটা ভারতপন্থী সরকার দেশে রয়েছে। এই দুই শয়তানের হাত থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে। এই জন্যই 24-এর আন্দোলন, গণ আন্দোলন বা বিপ্লব যেটাই বলি, সেটাকে যেন ভুল পথে পরিচালিত করে এর ফায়দা যেন কেউ লুটতে না পারে, সেটাই আমাদের বিবেচ্য বিষয়, সেটাই আমাদের আলোচ্য বিষয়, সেটাই আমরা চাই।